নমস্কার। আজকে আমি পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন সরকারের বিজেপি সরকারের প্রায় 2 মাস অতিবাহিত হওয়ার পরে প্রথম প্রতিবেদন রাখতে চলেছি আপনাদের সামনে। এই 2 মাসে এই সরকার কতটা মানুষের মন জয় করতে পারল। অনেকেই এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পয়সা পাননি, মন ভারাক্রান্ত। এছাড়াও অনেক দাগিয়ে এই সরকার দাগিয়ে দিয়েছে। তাতে যেমন সাধারণ লোকের মনে শান্তি প্রশস্তি, তেমনি আবার একটু দুঃখ যে 1,20,00,000 লোক পেয়েছে, বাকি আরও কিছু লোকের পাওয়ার কথা যারা সত্যিকারের জেনুইন অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলছেন বারবার করে যে যারা যোগ্য তারা সবাই পাবেন, নিরাশ হবার কিছু নেই, অপেক্ষা করতে হবে। এনকোয়ারি পর্ব চলছে। টাকা হয়তো অনেকেরই ঢুকবে, বেশিরভাগ লোকই পেয়ে যাবেন। আজকে আমি যে প্রসঙ্গটা নিয়ে বলবো, এই যে শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী, তার সম্বন্ধে 2-4টে কথা আমি বলবো। শুভেন্দু অধিকারীকে যারা চেনেন তারা খুব ভালো করেই জানেন যে তিনি কী ধরনের লোক। আমার সঙ্গে তার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। আমার সঙ্গে তিনি আমাকে নামে চেনেন, আমি তাকে নামে চিনি। আর তার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কিছু যোগাযোগ হয়, এটুকুই বলতে পারি। কিন্তু আমি ওনার সম্বন্ধে আজকে পশ্চিমবঙ্গবাসীকে 2-4টে কথা বলবো। সেই 2-4টে কথা হচ্ছে যে সাধু সাবধান হয়ে যান। আমরা এই যে 25-30 বছর ধরে যে সিস্টেমের মধ্যে চলে গেছিলাম, ইনি কিন্তু সেই সিস্টেম থেকে আমাদের এই বাংলাকে বার করবেন, এটা কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এই ভদ্রলোককে যদি কেউ মনে করেন, বা ওই মমতা ব্যানার্জির কথায় যে আমি তো তাকে করে দিয়েছি, এটা ভুল। ওনার পিতা শিশির অধিকারী 66-67 সাল থেকে রাজনীতিতে, এবং রাজনীতিতে শুধু না, দিল্লিতে প্রধানমন্ত্রীদের সঙ্গে তার উঠবস ছিল। তাদের অনেক ব্যবসা। নন্দীগ্রাম ইস্যুতে আজকে যে তৃণমূল সরকার প্রতিষ্ঠা হয়েছিল, সেই নন্দীগ্রাম ইস্যুতে আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন, আবার বেশিরভাগ লোকই জানেন না, যে একটা পেট্রোল পাম্প বেচে গোটা নন্দীগ্রামের লোকজনকে খাইয়েছিলেন এই অধিকারী পরিবার। অধিকারী পরিবারের কিছু চাওয়া পাওয়ার নেই। অধিকারী পরিবার এমনই একটা পরিবার, যে পরিবার সত্যি কথা বলতে কি, আজকে শুভেন্দু অধিকারী কিন্তু এই যে মিটিং মিছিল, কোনো দিন টাকার দিকে তাকিয়ে বিজেপি টাকা দেবে তারপরে সে মিছিল হবে, মিটিং হবে, সামিয়ানা বাঁধবে, তা নয়। তিনি নিজের টাকা খরচা করে পার্টিটা করেছেন, এবং 21 সাল থেকে 26 সালের মধ্যে কিন্তু বিজেপিকে কিন্তু প্রতিষ্ঠা করেছেন পশ্চিমবাংলায়। সেই জন্যে সেন্ট্রাল নেতৃত্ব তাকে গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছেন। তার হক যেটা, সেটা তিনি পেয়েছেন। এবং তিনি বলেছিলেন যে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করে দেবো, প্রাক্তনই করে দিয়েছেন। এবং প্রাক্তন এমনই প্রাক্তন যে দলটাই আর থাকবে কি না সেটা নিয়ে এখন কোশ্চেন মার্ক হয়ে গেছে। আমি যে কথা বলছিলাম, যে শুভেন্দু অধিকারীকে যারা চেনেন তারা তো জানেনই, আর যারা চেনেন না তারা একটু ওয়েট করুন, দেখতে পাবেন। দেখছেন তো পুলিশ কেমন বাঘ হয়ে গেছে। যে পুলিশ টেবিলের তলায় লুকাতো, সেই পুলিশকে দেখতে পাচ্ছেন, ডান্ডা, আসলে ডান্ডা। তিনি একটা কথাই বলে দিয়েছেন যে পুলিশ তোমরা তোমাদের কাজ করো, তা না হলে কিন্তু তোমাদেরকে আমি দেখব, যা ব্যবস্থা করার করে দেবো। আমি দেখবো মিন্স যা ব্যবস্থা করার সেটা হয়ে যাবে। এই যে কথাটা, এটা কিন্তু পুলিশ অক্সিজেন পেয়ে গেছে। এবং অক্সিজেন পেয়ে পুলিশ আরেকটা কথা বলেছেন, সেটা আমাদের মুখ্যমন্ত্রী যেমন বলেছেন, তেমনি শ্রমিক ভট্টাচার্যও বলেছেন। কি বলেছেন? যে রং দেখে কোনো কাজ হবে না। যদি এইটাই সত্যি হয় যে রং দেখে কাউকে বাজ বিচার করা হবে না, তাহলে কিন্তু পশ্চিমবাংলার সুদিন আসছে। আপাত দৃষ্টিতে অনেকেই বলছেন যে বিজেপি সেমন কিছু করতে পারবে না, বিজেপি এইভাবে কিছু করতে পারলে আমরা বুঝবো যে হ্যাঁ কিছু করতে পারবে। আমি তাদেরকে একটু মনে করিয়ে দিই যে আসামে হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু বিপুল ভোটে জয়ী হয়ে এসছেন দ্বিতীয়বার। যদি আসামের লোক তাহলে কি বোকা? বা আদার্স যে 20টা-21টা রাজ্যে যারা বিজেপি করছে তারা সবাই বোকা।
তারা সবাই বোকা, তারা তো বিজেপির নীতিকে তাহলে মেনে নিয়েছেন। তো এটা বুঝতে হবে যে আমরা যে একটা সিস্টেমে দাঁড়িয়ে গেছি। আমাদের সিস্টেমটা কি? আমরা রেশন কার্ডের লাইনে দাঁড়িয়েছি বা ওষুধ আউটডোরের লাইনে দাঁড়িয়েছি, 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা ঘুষ দিয়ে কি করে আগে গিয়ে টিকিটটা নেব, বা ওই হাসপাতালের রুগী পরিষেবার ক্ষেত্রে দেখি আমরা যে ওই স্ট্রেচার আনতে গেলেও 50 টাকা 100 টাকা দিতে হয় গরিব দুঃখীদের। আজকে যারা হসপিটালে যারা প্রসূতি বিভাগে কাজ করে, ওই কন্ট্রাকচুয়াল স্টাফগুলি, তারা ওই বাচ্চা দেখানোর নাম করে 200-500 টাকা আদায় করে নিচ্ছে, প্লাস প্রত্যেক দিন বকশিস হিসাবে তারা কত টাকা তুলছে এটা তো গেলই। ছেলে হলে তার একটা আলাদা রেট, মেয়ে হলে তার আলাদা রেট পরিবারদের কাছ থেকে নেওয়া হয়। এইসব কিন্তু চলবে না। এই সরকার, এই শুভেন্দুবাবু কি করবে দেখতে থাকুন। আগামী 5 বছর পশ্চিমবঙ্গকে সিধা করে দেবে। আর সিধা এমনটাই হবে, মানুষের যে সিস্টেমটা হারিয়ে গেছিলো না, যে আমরা অভ্যাস হয়ে গেছিলাম, প্র্যাকটিসে চলে গেছিলাম, এটা দিতেই হবে, এই জায়গায় গিয়ে কার্ড রেশন কার্ডে লাইনে দাঁড়ালে রেশন কার্ডে আগে গিয়ে কি করে নেব, তার জন্য ঘুষ দেওয়া বা উপঢৌকন দেওয়া, ওই অফিসারের বাড়িতে গিয়ে টাকা পয়সা দেওয়া, এসব কিন্তু চলবে না। তবে একটা কথাই বলবো, এই যে অন্নপূর্ণা যোজনায় এই যে টিএমসি যে কাজগুলি করলো, মানে এখনও তো পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি বহু জায়গায় এবং বিডিও এসডিও অফিসগুলিতে বহু জায়গাতেই তো মানে টিএমসিরই লোকজন কাজ করে যাচ্ছে। এবং এরা যে কাজগুলি করছে, এরা কিন্তু ভালো কাজ করছে না বা করেনি, সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর নজরে এসছে। এবং আমি এটুকু বলতে পারি যে আগামী দিন কিন্তু এদের জন্য খুব ভালো হবে বলে আমার মনে হয় না। কারণ এই যে দেখা গেল বিভিন্ন সংবাদ মাধ্যমে যে যারা ফিজিক্যাল ফর্ম ফিল আপ করেছিল, অনলাইনে নয়, ওই 1 আর 2 তারিখে কয়েক লক্ষ বিভিন্ন মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতে পড়েছিল, সেই সব দিয়ে নোংরা মোছা হচ্ছে, সেই ফর্ম দিয়ে ফুটবল খেলা হচ্ছে, সেই ফর্ম দিয়ে চায়ের কাপ রেখে বা মুড়ি ঢেলে সেটাকে মেখে খাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। কারা করেছে এইসব? এটা মনে করবেন না যে আমরা বেঁচে যাব, এটা টিএমসি জামানা নয়, বিজেপির জামানাতে এইসব সহ্য হবে না। আর যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি অত্যন্ত কঠোর। আমি আজকে বলছি, 2 মাস পরে আপনারা আমার কথা 2 বছর পরে মিলিয়ে দেখবেন, এই ভিডিওটাকে সেভ করে রাখবেন, মিলিয়ে দেখবেন কতটা কঠোর হন তিনি। এবং সেই কঠোরতাতে কিন্তু বাংলার স্বার্থে, আমাদের স্বার্থে যারা বাংলাদেশি এখনও এখানে বসে আছেন, তারা ভাবছেন জল মারছেন, সাবধান হয়ে যান। আপনাদেরকে এইটুকু বলতে পারি যে দেশে কিন্তু থাকাটা, দেশে মানে এই রাজ্যে থাকাটা কিন্তু আপনাদের জন্য কঠিন হতে চলেছে আগামী দিনে, কঠিনতর হতে চলেছে। কঠিন বলাটা ভুল, কঠিনতর হতে চলেছে। এই যে মিউনিসিপ্যালিটিগুলো রাজ্যের দুর্নীতি করে বসে আছে, পঞ্চায়েতগুলো রাজ্যের দুর্নীতি করে বসে আছে, সরকার কোন দিকে তাকাবে? এই যে বলেছিলেন মুখ্যমন্ত্রী এসে 7 দিন না 10 দিনের মাথায় তিনি বলেছিলেন যে যেদিকে তাকাচ্ছি ভেবেছিলাম এটা তার থেকেও ভয়ঙ্কর, যেটা ভেবে আমরা এসেছিলাম তার থেকেও ভয়ঙ্কর। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে এত ভয়ঙ্করতার মাঝখানে তাহলে কি করে ম্যানিফেস্টোতে অত কিছু বলল? ওই যে ডাবল ইঞ্জিন সরকার, যে টাকাগুলি মমতা ব্যানার্জিকে দেওয়া হতো সেই টাকাগুলির প্রপার ইউটিলাইজেশন হতো না। প্রপার ইউটিলাইজেশন যদি হতো সেই টাকাগুলির, তাহলে আজকের দিনে রাজ্যটা এরকম থাকতো না। আজকে পরিবারতন্ত্র দলটাকে শেষ করে দিল। আজকে ভারতবর্ষের যদি ইতিহাস খুঁজে দেখেন, কোনো পরিবারতান্ত্রিক দল টিকে থাকতে পারেনি। আর এই টিকে থাকতে পারেনি তার অনেক কটা উদাহরণ আছে। দক্ষিণে ডিএমকের ক্ষেত্রে, এদিকে মেইন কংগ্রেস পরিবারতন্ত্র হয়ে কি অবস্থার মধ্যে চলে গেছে।